আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল 6 দিন ধরে অচল থাকায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। গ্যাসের চাপ কম থাকায় প্রভাব পড়ছে সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকদের ওপর। পাশাপাশি গ্যাস নির্ভর শিল্প কারখানাগুলো উৎপাদন স্বাভাবিক রাখতে পারছে না। বেশিরভাগ স্টেশনে সিএনজি সরবরাহ বন্ধ থাকছে দিনের বেলায়। 6 থেকে 8 ঘন্টা অপেক্ষার পর কোনো কোনো স্টেশনে মিলছে অল্প পরিমাণ গ্যাস। চালকরা বলছেন, দীর্ঘ অপেক্ষায় তাদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, সামনের সপ্তাহে গ্যাস সংকট কিছুটা কমে আসবে। গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, আশুলিয়ার যে গ্যাসের সংকট, সেই সংকট আসলে শিল্প কারখানাগুলো সহ সাধারণ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলেছে? তানি, আপনাকে ধন্যবাদ। শিল্পাঞ্চল আশুলিয়ায় গ্যাসের যে তীব্র সংকট বয়ে চলেছে, সেই সংকটে কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ার যে শিল্প কল কারখানা রয়েছে সেগুলোতে মারাত্মক প্রভাব পড়েছে এবং এ কারণে এই এলাকায় কিন্তু যে শিল্প কারখানাগুলো রয়েছে, গার্মেন্টস কারখানাগুলো রয়েছে, সেখানে কিন্তু উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বেশিরভাগ কারখানায় কিন্তু উৎপাদন বন্ধ রয়েছে বলে এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ। আমরা ঢাকা ইপিজেডের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, ঢাকা ইপিজেডের প্রায় 20টি কারখানা রয়েছে যেগুলো গ্যাস এবং বিদ্যুতের উপর নির্ভরশীল। সে সকল কারখানায় উৎপাদন একেবারে বন্ধ হয়ে গেছে। এছাড়াও বাইরে যে সকল কল কারখানাগুলো রয়েছে সেগুলো গ্যাসের উপরে নির্ভরশীল, সেই গ্যাস না পাওয়ায় কিন্তু তারা উৎপাদন থেকে বঞ্চিত রয়েছেন এবং তারা তাদের যে কারখানাগুলো তারা ছুটি ঘোষণা করেছেন। আর এই কারখানা ছুটি ঘোষণার কারণে কিন্তু শিল্পাঞ্চলে যে সকল শ্রমিক রয়েছে তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন যে কখন তাদের কারখানা আবার পুনরায় চালু হবে। তো তারা চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে এই গ্যাসের যে সংকট, সরকার দ্রুত সময়ের মধ্যে সেই গ্যাস সংকট সমাধান করে তাদের কারখানার উৎপাদন চালু রাখবেন, এমনটাই প্রত্যাশা তাদের। তো এছাড়াও কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ায় যে সকল গ্যাস ফিলিং স্টেশনগুলো রয়েছে সে সকল স্টেশনে কিন্তু গ্যাস পাচ্ছে না পেয়ে কিন্তু গাড়ির যে চালক হেল্পার রয়েছে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থেকে আবার বেশিরভাগ যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেগুলো বন্ধ রেখেছেন তারা গ্যাস না থাকার কারণে। তো সব মিলিয়ে কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ায় এই মুহূর্তে গ্যাসের চরম সংকট বয়ে চলেছে। তো এই ছিল শিল্পাঞ্চল আশুলিয়া থেকে আমার কাছে সর্বশেষ। স্থানীয় ধন্যবাদ আপনাকে। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অফিস করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। সকালে বঙ্গভবনে প্রবেশের পর বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। সাকিবুর রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে সকাল 11টার কিছু পরে বঙ্গভবনে পৌঁছান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। বঙ্গভবনের গেট থেকে বরণ করে ভেতরে প্রবেশ করানো হয় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে। ভেতরে প্রবেশের পর গার্ড অব অনার গ্রহণ করেন হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন রাষ্ট্রপতিকে। পরে তাকে ফুল দিয়ে বরণ করেন বঙ্গভবনের কর্মকর্তারা। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি। প্রথম দিনেই নিয়মিত প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পরে সংসদ সচিবালয়ের বাসভবনে ফিরে যান তিনি। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি। সিসি জানিয়েছেন, ভোটার তালিকার জন্য এরই মধ্যে সংসদ সচিবালয়কে চিঠি দিয়েছেন তারা। সেই তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যেই হবে রাষ্ট্রপতি নির্বাচন বলেও জানিয়েছেন তিনি। গুরুতর অসুস্থতার কথা জানিয়ে 24 জুলাই শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। পদত্যাগের পরবর্তী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে 22 অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরেই আমাদের সমস্ত আলোচনাটা হয়েছে। তো এখন আমাদের তো ইলেকশনটা যখন করতে হবে, এখানেই হবে ইলেকশনটা। নমিনেশন যদি আমাদের ওখানে সাবমিট করবে, দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব।
আপনারা তখন তখন জানতে পারবেন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি না, এখন ঠিক করি না। আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। শুধু আইন আর শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সবাইকে নিয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মূল করতে হবে। দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাদক বিরোধী এক সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। ঠাকুরগাঁওয়ে সকলকে সম্পৃক্ত করে মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে, যার মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া সম্ভব বলেও জানান মির্জা ফখরুল। সভায় জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও জেলা বিএনপি সভাপতি ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ অনেকেই উপস্থিত ছিলেন। এই মাদক বিরোধী অভিযানটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে কিন্তু মাদক কে নির্মূল করা সম্ভব না। আমি বিশেষ করে আমরা ঠাকুরগাঁতে যে পদক্ষেপ নিতে যাচ্ছি, সেই পদক্ষেপগুলোর ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করবো অবশ্যই। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর বিরুদ্ধে দুদকের করা মামলায় ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার ২ নম্বর বিশেষ জজ আয়েশা নাসরিনের আদালতে এই রায় ঘোষণা করেন। এর আগে গত ১৫ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদক তাঁর বিরুদ্ধে মামলাটি করে। আসামি এসকে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন বিষয়ে নোটিশ করার পর ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হোসেন বাদী হয়ে মামলা করেন। এই মামলায় পরের বছরের ৪ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদক উপপরিচালক মোহাম্মদ আহসান উদ্দিন। প্রায় ১.৫ বছর ধরে কারাগারে আছেন এসকে সুর। উনি অত্যন্ত সুচতুর কৌশলভাবে একটা সুকৌশলে যে উনি ওনার অবৈধ সম্পদটা যেন বের না হয়, কেউ জানতে না পারে, সেইটাকে অবৈধ সম্পদকে আড়াল করার জন্যই উনি এই ধরনের কৌশল অবলম্বন করেছেন। যে মামলাটার বিচার শেষে বিজ্ঞ বিশেষ জজ আদালত ২ আজকে রায় ঘোষণা করেছেন। ২০১৫ সালে বরিশালের ক্রস ফায়ারে ছাত্রদল নেতা সহ ২ জনকে হত্যা মামলায় সাবেক এমপি আবুল হাসনাত আবদুল্লাহ সহ ৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর এই মামলায় সাক্ষী দিচ্ছেন পুলিশের পরিদর্শক মনোরঞ্জন মিস্ত্রি। পরেও আরও একজনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল ১-এ জুলাই গণ অভ্যুত্থানে মোহাম্মদপুরের ৯ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং শেখ ফজলেনুর তাপস সহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্য দিচ্ছেন শিক্ষার্থী, ১ জুলাই যোদ্ধা, প্রত্যক্ষদর্শী হিসেবে তুলে ধরছেন শহীদ ফারহান ফাইয়াজ সহ অন্যদের নিহত হবার বর্ণনা। এর আগে এই ট্রাইব্যুনালে নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে সহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। পরবর্তী সাক্ষ্য ১২ আগস্ট। এদিকে দেশের বাজারে ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে এই কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। দুপুরে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সোমবার দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্ট ব্র্যান্ডের মধ্যে ২৬টিতে সম্ভাব্য ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিটে যেসব টুথপেস্টের ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাবে সেগুলো বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ চান তিনি। ২৬টা টুথপেস্টে অধিক পরিমাণ আপনার মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। সেইটা মানুষের শরীরের জন্য এবং প্রকৃতির জন্য কতটা ক্ষতিকর সেইটা চ্যালেঞ্জ করে আমরা একটা মামলা দায়ের করেছিলাম। সেই মামলাটা আজকে মিস্টার জাস্টিস খিজির আহমেদ চৌধুরী এবং মিস্টার জাস্টিস জিয়াউল হকের কোর্টে শুনানি হয়েছে। শুনানি অন্তে মাননীয় বিচারপতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে রুল দিয়েছেন এবং একটি ডাইরেকশন দিয়ে ১৫ দিনের মধ্যে একটি রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করেছেন। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গড়ে উঠছে নতুন নতুন ভবন। এগুলোর অধিকাংশের ক্ষেত্রেই মানা হচ্ছে না আইন।
পথচারীদের নিরাপত্তা রাখা হচ্ছে না নিরাপত্তা বেষ্টনী ও সেফটি নেট, ফলে ইট, রড বা কংক্রিটের খণ্ড পড়ে ঘটছে হতাহতের ঘটনা। অথচ বিশেষজ্ঞরা বলছেন এসব দুর্ঘটনার বেশিরভাগই প্রতিরোধযোগ্য। শ্রমিকের নিরাপত্তা ও পথচারীদের সুরক্ষা নিয়ে ওয়ালিদ সিদ্দিকীর 2 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। এভাবেই মুহূর্তের মধ্যে আকাশ থেকে নেমে আসে মৃত্যু। নির্মাণাধীন ভবনের উপর থেকে ইট, রড কিংবা কংক্রিটের ভারী খণ্ড পড়ে চোখের পলকেই ঘটে দুর্ঘটনা। রাজধানী সহ বিভিন্ন শহরে এই দৃশ্য যেন নিত্যদিনের। আবার কোথাও কোথাও নিরাপত্তার নামে চলে প্রহসনও। নিম্নমানের টিন, দুর্বল কাঠামো কিংবা ছেঁড়া সেফটি নেটে অনেকেই গড়েন দায় সারা বেষ্টনী। রাস্তা দিয়ে পথচারী যাচ্ছে আসতেছে, কখন কি পরে না পরে তা তো বলা যায় না। তো অবশ্যই সেফটির দরকার আছে। ওই যে পাতগুলা রেখে দিচ্ছে দেখছেন, এর যে একটা মানুষের শরীরে পড়ে, যে মরবে তার যাবে। তা আমরা যে পথচারী মারা যাচ্ছি তাদের তো ওই দিক দিয়ে কোনো খেয়ালই নেই। 6 তলা পর্যন্ত হয়ে গেছে ওদের, ঠিক আছে, তারা কোনো পদক্ষেপ নিতেছে না, কোনো দিয়ে এগুলো ডাকতেছে না। এই যে দেখেন সব বাইরে রয়েছে। অথচ ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী নির্মাণ কাজ চলাকালে শক্তিশালী নিরাপত্তা বেষ্টনী, সুরক্ষা নেট, সতর্কীকরণ সাইনবোর্ড এবং পথচারীদের জন্য নিরাপদ বিকল্প পথ নিশ্চিত করা বাধ্যতামূলক। নগর উন্নয়ন কর্মী ব্যারিস্টার ওমর সাদাত বলেন, পথচারীর এমন মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি চরম অবহেলার ফল। অনেক ক্ষেত্রেই যা পরিকল্পিত হত্যাকাণ্ডের শামিল। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে যে কোনো মুহূর্তে উপর থেকে একটা ইট পড়ে, রড পড়ে, কংক্রিট পড়ে একটা পথচারীর মৃত্যু হতে পারে। কিন্তু বাংলাদেশে সব কিছুর মতোই আইন আছে, আইনের কোনো প্রয়োগ নাই। তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের শক্তিশালী একটা এবং কার্যকরী একটা সংগঠন গড়ে তুলতে হবে। পাবলিক এবং প্রাইভেট সকলের সম্মিলন হতে হবে। যদি এটা সরকারি সংগঠন হয় কোনো দিনের কাজ হবে না। একের পর এক প্রাণহানির ঘটনায় তদারকির কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন, কিন্তু এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রাজুকের উন্নয়ন ও নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক। নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা ও পথচারীদের সুরক্ষায় ভবন মালিক ও ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসীনতা যেন নিয়মে পরিণত হয়েছে। কাগজে কলমে আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ নেই। বিশেষজ্ঞরা বলছেন, তদারকি প্রতিষ্ঠানের কঠোর নজরদারির পাশাপাশি আইনের যথাযথ বাস্তবায়নই পারে এই দুর্ঘটনা ও অকাল মৃত্যু রোধ করতে। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। জুলাইয়ে পুলিশের স্নাইপার অস্ত্র ব্যবহার করেছে প্রমাণিত, সেটা তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে বিক্ষোভ দমনে রাইফেল ব্যবহার করে গুলি করেছে পুলিশ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। তথ্য উপদেষ্টা বলেন, 2018 সালের রাতের ভোটে বাংলাদেশ ধ্বংস হয়েছে। নির্বাচনের দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফৌজদারি অপরাধে ব্যবস্থা নেওয়া হবে। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদ বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব থাকার আগে এবং পরে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আইনি পদক্ষেপ নেওয়া যাবে। আপনি সার্চ দেন পুলিশ, দেখবেন ওর হাতে একটা চাইনিজ রাইফেল বলে একটা রাইফেল আমরা চিনি, যেটা মিলিটারি গ্রেডের অস্ত্র পুলিশের হাতে ছিল। এটার বুলেটই 7.62। ওটার জন্য স্নাইপার হইতে হবে, মানে কোত্থেকে যেন অদ্ভুত সব কথা আসছে। টাইপ 56 রাইফেলের বুলেট কি আপনারা যে কেউ অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারবেন। ওটা একটা ওয়ার গ্রেড ওয়েপন। ওটা পুলিশের হাতে যাওয়ারই কথা ছিল না। পুলিশের হাতে শটগান থাকবে আর লেথাল ওয়েপন থাকবে পিস্তল, যেগুলো শর্ট রেঞ্জের। নারায়ণগঞ্জ সদর থানায় পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী। সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজির হন তিনি। এ সময় শারীরিক অসুস্থতা দেখিয়ে ব্যক্তিগত হাজিরা থেকে আইভীকে অব্যাহতির আবেদন করেন তার আইনজীবী। পূর্ণাঙ্গ শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত। এর ফলে চার্জশিট দাখিল এবং মামলাটি বিচারিক আদালতে স্থানান্তর হওয়া পর্যন্ত তার আইনজীবী আদালতে হাজিরা দিতে পারবেন। তবে বিচার কার্যক্রম এবং সাক্ষ্য গ্রহণের সময় আইভীকে আদালতে উপস্থিত থাকতে হবে। এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ফ্রিডম আয়োজিত স্কুটি নাকি গোল্ড ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ফ্রিডম ফিয়েস্তা শীর্ষক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে স্কুটি ও গোল্ড কয়েন হস্তান্তর করা হয়। একই সঙ্গে ভোক্তাদের ব্যাপক সাড়ার প্রেক্ষিতে ক্যাম্পেইনের মেয়াদ আগামী আগস্ট 2026 পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে ক্যাম্পেইনের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী, স্থপতি ও শিক্ষাবিদ
অপি করিম। তিনি হাউজিং সেক্টরে ফ্রিডমের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। এ সময় এসিআই কনজিউমার বিজনেসের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম, বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর মোহাম্মদ নাহিদ নেওয়াজ, জিএম সেলস মিজানুর রহমান সহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপুরের সংবাদ এই পর্যন্ত। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।